রচিত তার বাবার পুরনো ফাইলের স্তূপে জরুরি কাগজ খুঁজছিল। ঠিক তখনই তার হাতে উঠে এলো কিছু পুরনো কাগজ। সেগুলোর ওপর লেগেছিল শুকনো রক্তের দাগ। রচিত অবাক হয়ে গেল। আতঙ্কের এক শীতল স্রোত বয়ে গেল তার মেরুদণ্ড বেয়ে। অক্ষরগুলো প্রায় মুছে গেছে, তবু সে কোনো মতে পড়ার চেষ্টা করল। আর যা সে পড়ল তাতে তার চোখ কপালে উঠল। ওগুলো ছিল কিছু বাংলোর কাগজপত্র, যা তার বাবা বহু বছর আগে কিনেছিলেন। কাগজে তাড়া হাতে রচিত ছুটে গেল তার মা বীণাজির কাছে। সে উচ্ছ্বসিত গলায় বলল, মা, দেখো বাবার ফাইলে কি পেলাম, বাংলোর কাগজ। কথাটা শোনা মাত্রই বীণাজির মুখ ফ্যাকাশে হয়ে গেল। এক মুহূর্তে ভয় গ্রাস করল তাকে। তিনি প্রায় ছিনিয়ে নিলেন রচিতের হাত থেকে কাগজগুলো। কাপা কণ্ঠে বললেন, তোকে কে বলেছিল এগুলো হাত দিতে? আমি আজই এগুলো জ্বালিয়ে দেব। রচিত হতভম্ব হয়ে বলল, এ কি বলছো মা? আমার কিছুই মাথায় ঢুকছে না। বাবা যখন এই বাংলোর মালিক ছিলেন, তাহলে আজ পর্যন্ত আমরা এই ভাড়ার বাড়িতে কেন আছি? বাবা কেন কোনোদিনের নামও নিলেন না? আর তুমি এগুলো জ্বালিয়ে দিতে চাইছো? ছেলের প্রশ্নগুলো শুনে বীণাজির চোখে জল এসে গেল। কাগজগুলোর দিকে তাকিয়ে যেন তিনি ফিরে গেলেন বহু বছরের পুরনো এক স্মৃতিতে। বীণাজি চোখের জল মুছে ধীরে বললেন, শোন রচিত, তুই তো এখন বড় হয়েছিস, তাই আজ তোকে সবটা বলতেই হবে। এটা সেই সময়ের কথা যখন তোর বাবার সঙ্গে আমার নতুন বিয়ে হয়েছে। যে জঙ্গলের পাশে এই পুরনো বাংলোটা আছে, আমরা তখন তার কাছের এক শহরে থাকতাম। আমাদের ব্যবসাও বেশ ভালো চলছিল, কিন্তু একদিন সব কিছু বদলে গেল। একদিন আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম সেই জঙ্গলের পাশে। নদীর ধারে দাঁড়িয়েছিল এক অসাধারণ বাংলো। এক দেখাতেই আমার ভীষণ পছন্দ হয়ে গেল। আমি জেদ ধরলাম, এই বাড়িটা আমি কিনবই। তোর বাবা শেষ পর্যন্ত আমার কথা মেনে নিলেন। অল্প দিনের মধ্যেই বাংলোটা আমাদের হয়ে গেল। আমরা প্রায়ই উইকেন্ডে সেখানে যেতাম। একদিন বাড়িটা গোছাচ্ছিলাম, হঠাৎ চোখে পড়ল একটা পেন্টিং। ওই বাংলোটারই পুরনো ছবি, কিন্তু সেটা অদ্ভুত রকমের ভয়ানক লাগছিল। মনে হলো এটা এখানে একদম মানাচ্ছে না। আমি সেটা দেওয়াল থেকে নামিয়ে এনে ডাস্টবিনে ফেলে দিলাম। আর ঠিক তক্ষুনি হঠাৎ যেন পুরো বাংলোটার ভেতর এক প্রলয় শুরু হলো। দেওয়ালে ফাটল ধরল, আর সেই ফাটল বেয়ে বেরিয়ে এলো রক্ত। আমরা হতভম্ব হয়ে গেলাম। মুহূর্তের মধ্যে আলমারি থেকে কাগজপত্র উড়ে বেরিয়ে এলো, যেন অদৃশ্য কারো হাতে সেগুলো শূন্যে নাচছে। আর সে কাগজের ওপর ছিটকে পড়ল রক্তের ছাপ। তারপরই ভেসে এলো এক গম্ভীর কর্কশ কণ্ঠস্বর, যদি জান বাঁচাতে চাস তবে এক্ষুনি এখান থেকে চলে যা, আর কখনো ফিরে আসবি না। আমরা ভয়ে কাঁপতে কাঁপতে সেখান থেকে বেরিয়ে এলাম, কিন্তু কি মনে হলো জানি না, আমি তাড়াহুড়োয় সেই কাগজগুলো হাতে করে সঙ্গে নিয়ে এলাম। এখন মনে হয় সেদিন এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। এরপর থেকে আমাদের জীবনে অদ্ভুত সব অশান্তি শুরু হলো। তোর বাবার ওপর যেন ছায়া নেমে এলো। তার শরীর খারাপ হতে লাগলো, মনটাও বদলে গেল। ধীরে ধীরে আমাদের ব্যবসা ভেঙে পড়ল, আপনজনেরা দূরে সরে গেল। শেষমেশ আমরা এই শহরে চলে এলাম, যেন সব কিছু থেকে পালিয়ে। তোর বাবা তখন কাজ করার অবস্থায় ছিলেন না, তাই সংসারের হাল আমাকেই ধরতে হলো। বাকিটা তো তুই জানিস। তোর চাকরি পাওয়ার আগ পর্যন্ত আমরা কিভাবে দিন কাটিয়েছি। সব শুনে রচিত স্তব্ধ হয়ে গেল। ধীরে কাগজগুলো মায়ের হাত থেকে নিয়ে ফাইলে গুছিয়ে রাখল। কিছু না বলে চুপচাপ অফিসের জন্য তৈরি হতে লাগল। অফিসে গেলেও মনটা একদম অস্থির। মাথায় কেবল ঘুরছে সেই পুরনো বাংলোটার কথা। কাজের মধ্যে মন বসছে না। একটু পরেই বস মিস্টার ধর্মাতের সঙ্গে মিটিং। মন খারাপ নিয়েই সে কনফারেন্স রুমে ঢুকল। মিটিং চলছিল, কিন্তু মিস্টার ধর্মাত খেয়াল করলেন রচিত কেমন যেন অস্থির হয়ে আছে। তিনি চিন্তিত গলায় বললেন, রচিত, তোমার কি হয়েছে? তোমাকে খুব চিন্তিত লাগছে। রচিত কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ মনে পড়ল মিস্টার ধর্মাত তো প্রায়ই কালো জাদু আর অলৌকিক ব্যাপার নিয়ে পড়াশোনা করেন। তাই আর কিছু না লুকিয়ে সে সব কিছু খুলে বলল। মিস্টার ধর্মত কথা শেষ করে গভীরভাবে বললেন, তোমার কথা শুনে মনে হচ্ছে এই বাংলার আসল রহস্য লুকিয়ে আছে
সেই পেইন্টিংয়ের মধ্যেই, যেটা তোমার মা ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন। আমার মনে হয় সময় এসে গেছে আমার গুরুজির কাছ থেকে শেখা জ্ঞান প্রয়োগ করার। তাই কালই আমরা দুজন সেই বাংলায় যাব। রচিত আতঙ্কে চমকে উঠল। কি বলছেন স্যার? কিন্তু যদি আমাদের কিছু হয়ে যায়? না না, আমার খুব ভয় লাগছে। মিস্টার ধর্মত আশ্বাস দিয়ে বললেন, ভয় পেও না, আমাদের কিছুই হবে না। আজ রাতে আমি কিছু বিশেষ পূজা করব আমাদের সুরক্ষার জন্য। তুমি এখন বাড়ি গিয়ে বিশ্রাম নাও, আমি নিজেও আজ ছুটি নিচ্ছি। বাড়ি ফিরে রচিত যখন মাকে এই খবর জানালো, বিনাজি আপ্রাণ চেষ্টা করলেন তাকে থামাতে, কিন্তু মিস্টার ধর্মতের ওপর রচিতের ছিল অগাধ বিশ্বাস। পরদিন সকালে ঠিক সময়ে মিস্টার ধর্মত রচিতের বাড়ি পৌঁছলেন। বিনাজি তাকেও বোঝানোর চেষ্টা করলেন। মিস্টার ধর্মত শান্তভাবে বললেন, আন্টি, আপনি চিন্তা করবেন না, সৃষ্টিকর্তা চাইলে আপনার বাংলা আবার আপনার কাছে ফিরে আসবে, শুধু কাগজগুলো আমাকে দিন। বিনাজি আর বাধা দিতে পারলেন না। তিনি ধীরে ধীরে সেই কাগজগুলো এনে মিস্টার ধর্মতের হাতে তুলে দিলেন। কাগজগুলো যত্ন করে ব্যাগে রেখে তিনি একটি মন্ত্রপুত লকেট রচিতের গলায় পরিয়ে দিলেন। তার নিজের গলাতেও ছিল একই রকম লকেট। তিনি গুরুত্ব সহকারে বললেন, রচিত, যাই হোক না কেন, এই লকেট গলা থেকে খুলবে না। আগামী 48 ঘন্টা এটি আমাদের রক্ষা করবে অশুভ শক্তি থেকে আর ঘুম থেকেও। রচিত মাথা নাড়ল সম্মতিতে। এরপর শুরু হলো সেই ভয়ঙ্কর যাত্রা। 7 ঘন্টা দীর্ঘ সফরের পর তাদের গাড়ি এসে দাঁড়ালো সেই অভিশপ্ত বাংলার সামনে। জায়গাটা এখন সম্পূর্ণ উজাড়, যেন কোনো প্রাণের অস্তিত্ব নেই। বাতাসে ছিল অদ্ভুত এক ঠান্ডা গন্ধ। তারা দরজা খোলা মাত্রই প্রচণ্ড ঝড় শুরু হলো, কিন্তু তবুও দুজনের চোখে ভয় নেই। একে অপরের হাত শক্ত করে ধরে তারা ভেতরে প্রবেশ করল অভিশাপের অন্ধকারে। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। মিস্টার ধর্মত ব্যাগ খুলে বড় বড় মোমবাতি বের করলেন। সেই মোমবাতি থেকে ছড়াচ্ছিল এক অদ্ভুত সুগন্ধ, যেন পবিত্রতার গন্ধ। ঠিক তখনই ঘরের ভেতর প্রতিধ্বনিত হলো এক বিকট হাসি। তারপর শোনা গেল ভারী রাগী এক কণ্ঠস্বর, তোরা কি ভাবছিস সামান্য আলোতে আমাদের তাড়াতে পারবি? অসম্ভব, নিভিয়ে দে এগুলো আর এখান থেকে চলে যা। রচিত কাঁপতে কাঁপতে মিস্টার ধর্মতের দিকে তাকালো, কিন্তু তিনি হাত তুলে ইশারা করলেন চুপ থাকতে। তার চোখে ছিল শুধু দৃঢ়তা। তিনি ফিসফিস করে বললেন, পেইন্টিংটা খুঁজে বের করো। দুজন হাতে মোমবাতি নিয়ে বাংলা জুড়ে খুঁজতে শুরু করলো। অন্ধকারের ভেতর যেন কেউ তাদের অনুসরণ করছে, তবুও লকেটের শক্তিতে তারা নিরাপদ। সময় পেরিয়ে যাচ্ছিল, প্রতিটা মিনিট যেন ঘন্টার মতো লাগছিল, কিন্তু পেইন্টিংয়ের কোনো হদিশ নেই। 24 ঘন্টা কেটে গেছে, আর মাত্র 24 ঘন্টা, যখন লকেটের শক্তিও ফুরিয়ে যাবে। রচিত ক্লান্ত আর হতাশ গলায় বলল, মনে হয় আমরা সফল হতে পারবো না স্যার। এই কথাটা শেষ হতেই রাগ আর হতাশায় সে জোরে মেঝেতে পা ঠুকল, আর সাথে সাথেই একটা কড় কড় আওয়াজ। তার পা যেন মেঝের ভেতরে ঢুকে গেল। মিস্টার ধর্মত দ্রুত ঝুঁকে পড়লেন, আর তখনই তার চোখে পড়ল মেঝের ভেতরে চাপা পড়ে থাকা কিছু একটা। এটা সেই পেইন্টিং, যেটা নিয়ে এতদিন ধরে তারা রহস্য খুঁজছিল। বেশ কষ্টে পেইন্টিংটা টেনে তুলল দুজনে। দীর্ঘ যাত্রা, ভয়, উদ্বেগ সব মিলিয়ে তারা ক্লান্ত, তাই ওখানেই বসে পড়ল কিছুক্ষণ। মিস্টার ধর্মত এবার মনোযোগ দিয়ে পেইন্টিংটা দেখতে শুরু করলেন। চোখে গভীর দৃষ্টি, কপালে ভাঁজ। তিনি বুঝতে পারলেন এই পেইন্টিংয়ের মধ্যে কোনো তান্ত্রিক কোড লুকিয়ে আছে। তিনি চোখ বন্ধ করে প্রণাম করলেন তার গুরুকে, তারপর শুরু করলেন কোড ভাঙার কাজ। ধীরে ধীরে সব রহস্য পরিষ্কার হতে লাগল। এই জায়গাটা একসময় ছিল তান্ত্রিকদের আশ্রম। তারা কালো বিদ্যার মাধ্যমে পৃথিবী শাসন করতে চেয়েছিল, কিন্তু গ্রামের মোড়ল সেটা জানতে পেরে তার গুরুর সঙ্গে মিলে সেই আশ্রম জ্বালিয়ে দেন। তারপর গুরুর নির্দেশে সেই ছাই থেকে একটি পেইন্টিং বানানো হয়, যার ভেতরে বন্দি করা হয়েছিল সেই অশুভ শক্তিকে।
আর সেটির প্রতিরূপ হিসাবে তৈরি হয়েছিল এই বাংলা। মিস্টার ধর্মাত গম্ভীর কণ্ঠে বললেন, তোমার মা পেন্টিংটা নামিয়ে ফেলে দেওয়ার পর এর ফ্রেম ভেঙে যায়, আর তখনই সেই কালো শক্তি মুক্ত হয়ে বাইরে আসে। রুচিত কাঁপা গলায় জিজ্ঞেস করল, তাহলে এখন কি করব স্যার? মিস্টার ধর্মাত পেন্টিংয়ের ফ্রেম দেখে বললেন, আমাদের নতুন ফ্রেম তৈরি করতে হবে, তবে ঠিক সেই কাঠ দিয়েই যেটা দিয়ে এটা প্রথম তৈরি হয়েছিল। সেই গাছটা এই জঙ্গলেই আছে, কিন্তু কোথায় জানি না। তুমি খুঁজে বের করো, আমি পুজোর প্রস্তুতি নিচ্ছি। সাবধানে যেও, অশুভ শক্তি ভয় দেখানোর চেষ্টা করবে, কিন্তু আমাদের লকেটে এখনো 18 ঘন্টার শক্তি আছে, ভয় পেও না। মিস্টার ধর্মাতের কথা মনে রেখে রচিত জঙ্গলে ঢুকে পড়ল। চারপাশে অন্ধকার, বাতাসের গর্জন আর অদ্ভুত আওয়াজ। কখনো সে দেখছে সামনে গভীর খাদ, কখনো রক্তের বৃষ্টি, আবার কখনো কারোর বিকট হাসি কানে বাজছে, যেন তাকে থামিয়ে দিতে চায়, ফিরিয়ে দিতে চায়। কিন্তু রচিত থামল না। সে নীরবে হাঁটতে থাকল। সময় কেটে গেল। 6 ঘন্টা পেরিয়ে গেছে। ক্লান্ত শরীর নিয়ে সে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, হে ঈশ্বর, আমায় সাহায্য করো। তারপর আবার পা বাড়ালো অজানার পথে।